আমাদের চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুদের শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকের ভিডিওতে আজকে আমাদের এই যে বিশেষ প্রতিবেদন, এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সদ্য প্রকাশিত হওয়া মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের, ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা। এছাড়াও হরিয়ানা বা আরও 15টা রাজ্যের যে উপনির্বাচন হলো সেই সব নিয়ে একটু আলোচনা, মানে ভিন্ন ধরনের একটা আলোচনার প্রতিবেদন বলতে পারেন, যার শিরোনাম হচ্ছে মহারাষ্ট্রে যেন মোদিবিহীন জয়, সংঘ কি ছক বদলাচ্ছে। এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। এক সময় এক বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব তার বক্তব্যে বলেছিলেন যে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজনীতির কোন অভিজ্ঞতাটা তার ছিল? আমার ছেলে বা আমার ভাইপো যদি রাজনীতিতে আসে আমি আটকানোর কে? আমি আটকাতে যাব কেন? আর আটকাবই বা কেন? কিন্তু এখানে আমার একটাই শর্ত থাকবে, আমার সেনাপতিদের অসম্মান তারা করতে পারবে না। সালটা 1995। বক্তা কে ছিলেন বুঝতে পাচ্ছেন তো? বক্তা ছিলেন বালা সাহেব ঠাকরে। ছেলে উদ্ধব ঠাকরে এবং ভাইপো রাজ ঠাকরেকে উদ্দেশ্য করেই যে তিনি এইসব কথা বলেছিলেন তাতে কোনো সংশয় নেই, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মন্তব্যের মধ্যে নজর করার মতো যে অংশটা আছে সেটা হচ্ছে ওই সেনাপতি বলা। শিবসেনা যে শুধু রাজার দল নয়, সেনাপতিরাও যে তাতে সমানভাবে গুরুত্ব পেয়ে থাকেন সেটা বালা সাহেব ঠাকরে স্পষ্ট করে বলেছিলেন, স্পষ্ট করেছিলেন। তা কেমন সেই সেনাপতি? নামটা আজকের দিনে দাঁড়িয়ে যদি উচ্চারণ করতে হয় তাহলে বলতেই হয় যে সেই রকম সেনাপতি হচ্ছে একনাথ শিন্ডে। একনাথ শিন্ডে হতে পারে গরিব ঘর থেকে উঠে আসা একজন সাধারণ মানুষ, পরিবারের সংকটে পড়াশোনা ছেড়ে অটোরিকশা পর্যন্ত চালানো শুরু করেছিলেন একনাথ শিন্ডে। এমন একটা প্রেক্ষাপটে প্রবেশ তার রাজনীতিতে। আর এখন আসল শিবসেনা তো তাঁরই, উদ্ধব ঠাকরের আর শিবসেনা নয়। কেন এমন হলো? কিভাবে এমন হলো? গত লোকসভা ভোটেও তো সমীকরণ একনাথ শিন্ডের পক্ষে ছিল না, এমনকি বিজেপিরও তো পক্ষে ছিল না। লোকসভায় 48টা আসনের মধ্যে মাত্র 17টা আসন দখল করতে পেরেছিল এনডিএ, আর বিপুল সম্ভাবনা জাগিয়ে 30টা কেন্দ্রে জয় পেয়েছিল ইন্ডিয়া। রাজনীতির কারবারিরা ভেবেছিলেন বালা সাহেব ঠাকরে আবেগ আসলে ছেলে উদ্ধবের পক্ষে গিয়েছে। বিজেপির অপারেশন লোটাস রাজনীতিকে ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষ। প্রশ্ন হচ্ছে তাহলে কমাস পরে এবারের এই বিধানসভা নির্বাচন, মহারাষ্ট্রের যে বিধানসভা নির্বাচন, সেই ভোটে উল্টো ফল হলো কেন? এই কয়েক মাসে কি এমন ঘটলো মহারাষ্ট্রে যাতে এমন ফারাক দেখা গেল বিধানসভা ভোটের ফলে? ভালো করে তলিয়ে দেখলে একটা মাত্র পার্থক্য কিন্তু চোখে পড়বেই, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। গত লোকসভা ভোটে নরেন্দ্র মোদী ছিলেন নির্বাচনী মুখ। বিজেপি বা এনডিএ জিতলে প্রধানমন্ত্রী হবেন তিনি, এটা জানার জন্য আইনস্টাইন হওয়ার দরকার ছিল না। আর বিধানসভা নির্বাচনে, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে কার্যত সুকৌশলে সরিয়ে রেখেছিল সংঘ পরিবার। সামনে ছিলেন কারা? সামনে ছিলেন দেবেন্দ্র ফডনবিস, নীতিন গডকরি, একনাথ শিন্ডে, এরা। আর নির্বাচনী ইস্যু কি ছিল? নির্বাচনী ইস্যু ছিল সম্পূর্ণ স্থানীয়, যদিও উগ্র হিন্দুত্ব অবশ্যই ছিল, কিন্তু স্থানীয় মানুষের উন্নয়নের স্বার্থে প্রচারকে পিছনে ঠেলে দিয়ে উগ্র হিন্দুত্বটা ছিল না মহারাষ্ট্রে। ফল হাতে নাতে পেয়েছে বিজেপি। মহাজোট ইন্ডিয়া ধোপে টিকতে পারেনি। সংখ্যাতত্ত্ব তাদের এমন জায়গায় নিয়ে গিয়েছে যে মহারাষ্ট্র বিধানসভায় বিরোধী দলনেতার আসনে বসার মতো নম্বরও কোনো দলের কাছে নেই। কংগ্রেস তো নয়, উদ্ধব ঠাকরের শিবসেনা বা শারদ পাওয়ারের এনসিপিও এই অঙ্কে ফেল করেছে। সেই সঙ্গে মোদিবিহীন, মোদি ছাড়া বিজেপির খড়কুটোর আগুনে হাওয়া লেগেছে জোরদার। নীতিন গডকরি এমনিতেই মোদি বিরোধী শিবিরের লোক বলে বাজারে তার বদনাম রয়েছে। সেই নীতিন গডকরি প্রচার করলে মোদিপন্থীরা যে খুব উল্লসিত হয়ে থাকেন এমনটাও নয়, কিন্তু সেই নীতিন গডকরির প্রচারে যদি ফল ইতিবাচক হয় তাহলে একটা বিষয় তো স্পষ্ট হয় যে মোদিপন্থী বলে প্রজাতিটা সত্যি সত্যিই অবলুপ্ত হতে চলেছে।
আরএসএস যে এই সার সত্যটা সবার আগে বুঝেছে, সেটাই বিজেপির সৌভাগ্য। ঠিক যে রাজ্যে নরেন্দ্র মোদী ফর্মুলায় গেরুয়া শিবির অঙ্ক কষেছে, সেখানেই দেখা গেছে বিজেপির ভরাডুবি ঘটেছে। এটা ঝাড়খণ্ড এবং সাম্প্রতিক উপনির্বাচনগুলোর ফলেও স্পষ্ট। উত্তরপ্রদেশে বিজেপির সাফল্যের নেপথ্যে যোগী আদিত্যনাথের আগ্রাসন ছিল, কিন্তু হেমন্ত বিশ্ব শর্মার হিন্দুত্ববাদী প্রচার ঝাড়খণ্ডে কাজে আসেনি। বরং দেখা গেল বিজেপির বিরুদ্ধে গিয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেনকে জেলে পাঠানোর ঔদ্ধত্য। বিরসা মুন্ডার রাজ্যের মানুষ বলেছে মোদি জেলে পাঠিয়েছেন তাঁদেরই ভূমিপুত্রকে, আর তাই নরেন্দ্র মোদীর দল বা সৈনিক যে সেখানে হালে পানি পাবে না, সেটাও স্পষ্ট ছিল ভোটের হাওয়াতে। বিজেপি একটা রব তুলে ভোটের অভিমুখ ঘোরানোর চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু তা খুব একটা কাজে দেয়নি। এমনকি আদিবাসী ভোট ব্যাংক দখলের চেষ্টাও বিফলে গিয়েছে ঝাড়খণ্ডে। অথচ নরেন্দ্র মোদী নিজে এই রাজ্যের আদিবাসীদের উন্নয়নে কেন্দ্রীয় প্রকল্প তদারক করেছিলেন। 2019 সালে হারার পর 5 বছরের প্রজেক্ট নিয়েছিলেন তিনি। এক্ষেত্রেও তাহলে কি ধরে নেওয়া যেতে পারে যে হারের ফ্যাক্টর হচ্ছেন নরেন্দ্র মোদী হাওয়া যে বদলাচ্ছে একের পর এক ভোট তার প্রমাণ। 2021 সালে বাংলা থেকে মোদী নামক সূর্যের অস্তাচলে চলে যাওয়ার যে সূচনা হয়েছিল, তা এখন পূর্ণ মাত্রায় গোধূলির পথে। তৃতীয়বার প্রধানমন্ত্রী তিনি হয়েছেন, কিন্তু তাতে গরিমা একেবারেই নেই, বরং জোটের কাছে আত্মসমর্পণ রয়েছে 16 আনা। নরেন্দ্র মোদী নিজেও সেটা ভালো রকম জানেন, আর জানে সংঘ পরিবার। তাই মোহন ভাগবত আবার অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছেন। প্রতিটা পদক্ষেপ বুঝে ফেলাটাই তার এখন প্রধান লক্ষ্য। তাই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ থেকে সরে যাননি জেপি নাড্ডা। সরানো হয়নি রাজ্য সভাপতিদেরও। প্রকাশ্যে একের পর এক ভোটের কথা বলা হলেও অপেক্ষা চলছে সঠিক মুখের। আরএসএস জানে এই কয়েকটা ভোট থেকেই আসল চিত্রটা সামনে আসবে। তারপর ঠিক হবে বিজেপির সংগঠনের ব্যাটন কার হাতে যাবে। সংগঠন নিয়ে এখন যে মোদিজিকে খুব একটা মাথা ঘামাতে দেওয়া হচ্ছে না, এই খবর বিজেপির অন্দরেই ঘুরপাক খাচ্ছে। তা না হলে এমন গুরুত্বপূর্ণ ভোটের সময় তিনি বিদেশ সফরে চলে যেতেন না। সবাই জানে বিজেপি সম্পূর্ণভাবে ক্যাডার ভিত্তিক পার্টি, ক্যাডার নির্ভর পার্টি। প্রশাসনের থেকে অনেক বেশি গুরুত্ব তাদের কাছে রাজনীতির, তাদের কাছে দলের। তাহলে মরণবাচন লড়াইয়ে দলের মুখ নিজেই কিভাবে বিদেশি হাওয়া খেতে যেতে পারেন? হাওয়া বদল কি এখনো বোঝা যাচ্ছে না? প্রশাসন তিনি চালান, অসুবিধে নেই, কারণ তার একাগ্রতা এবং পরিশ্রম করার ক্ষমতা নিয়ে প্রশ্ন সংঘের অন্দরেও নেই। 55 ঘন্টার বিদেশ সফরে গিয়ে 40টা বৈঠক করতে পারেন নরেন্দ্র মোদীজি। এই অমানুষিক ক্ষমতা খুব বেশি রাজনীতিকের নেই, কিন্তু সংগঠন, এখানে সব স্ট্র্যাটেজিই কিন্তু সংঘের। আগ্রাসনী এই সমীকরণের শেষ কথা, কোথাও সফল হবে আবার কোথাও হবে না। ঠিক যেমন কাটেঙ্গে ইয়া বাটেঙ্গে উত্তরপ্রদেশে সুফল এনেছে, কিন্তু ঝাড়খণ্ডে আনতে পারেনি। তাতে সংঘের অবশ্য কিছু যায় আসে না, কারণ তারা জানে শতবর্ষে পৌঁছে এজেন্ডার পূরণের আগে কিছু নেই। হিন্দু রাষ্ট্র, অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ এক ভোট, 3টে প্রায় অবাস্তব ভাবনাকেই তারা বাস্তব রূপ দিতে উঠে পড়ে লেগেছে। তার জন্য যদি প্রয়োজন হয় সরকার এবং সংগঠনকে স্রেফ আলাদা করে দেওয়া হবে, এতেও অসুবিধা নেই। এতে লাভ দুটো। এক হচ্ছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ধাক্কা খেয়ে থাকলেও খুব একটা প্রভাব কিন্তু ভোটের সময় পড়বে না, ভোটে খুব একটা প্রভাব পড়বে না, কারণ তাকে মুখ হিসাবে খাড়া করে এগোলেই সেই সম্ভাবনা প্রবল। কিন্তু তিনি যদি ভোট প্রচারের আলোতেই না থাকেন, মানুষ স্থানীয় নেতা এবং স্থানীয় ইস্যুর উপর ভিত্তি করে ভোট দেবে। এটাই সংঘের পরিকল্পনা। মহারাষ্ট্রেও কিন্তু এবার বিজেপি কার্যত আঞ্চলিক পার্টির মতোই লড়েছে, পুরোপুরি একেবারে আঞ্চলিক পার্টি, যেন এটা জাতীয় পার্টি নয়। জাতীয় ইস্যু বা নেতাদের সামনে আনা হয়েছে ঠিকই, কিন্তু সেগুলো আনা হয়েছে খুব বুঝে শুনে। জোটের মুখ হিসাবে থেকে গিয়েছেন একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফডনবিস। জয়ের পর কে মুখ্যমন্ত্রী হবেন সেটা দেখে নেওয়া যাবে, কিন্তু আগে তো জয়, এই লক্ষ্যেই এগিয়েছিল
মহারাষ্ট্রের বিজেপি, আর 2 হচ্ছে বিরোধীদের বেসামাল অবস্থা হবে। কেন কেন না কংগ্রেসের মতো জাতীয় স্তরের বিরোধী দলগুলোর যাবতীয় আক্রমণ এবং প্রচারই কিন্তু নরেন্দ্র মোদীকে ঘিরে। গত 10 বছরে তিনি আধিপত্যের যে মিথ তৈরি করেছেন তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে কংগ্রেসের প্রচার। লোকসভা ভোট ছিল মোদীর, তাই সেখানে কংগ্রেস দাঁত ফোটাতে পেরেছে। রাহুল গান্ধীরা ভেবেছেন বিজেপির জমানা শেষ, মানুষ আবার কংগ্রেসকেই ভরসা করতে শুরু করেছে। কিন্তু বাস্তবে কি ঘটল? বাস্তবে কি তাই দেখা গেল? এই বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র বা ঝাড়খণ্ড কিন্তু সে কথা বলল না। এই ভোট পর্ব দেখালো যে মানুষ আঞ্চলিক শক্তির উপরেই বেশি ভরসা করছে, কংগ্রেসের উপরে ভরসা করতে পারছে না। আরএসএস সেটা বুঝতে শুরু করেছে, কিন্তু কংগ্রেস সেটা বুঝতে পারেনি বা বুঝতে চেষ্টা করেনি। বিধানসভা ভোটে যে গেরুয়া বাহিনীর স্ট্র্যাটেজি বদলে গিয়েছে সেটা কংগ্রেস বুঝতেই পারেনি, কারণ ওভার কনফিডেন্স, অতিরিক্ত আত্মবিশ্বাস। লোকসভার ফল তাদের মাথা ঘুরিয়ে দিয়েছে, তাই কংগ্রেসের আক্রমণ সবটাই ছিল মোদিজির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। কিন্তু আসরে না থাকা একজন ব্যক্তির বিরুদ্ধে কথা এবং প্রচারের টাকা খরচ পুরোটাই তো জলে গিয়েছে। এই ভোটের ফল আরও একবার দেখিয়ে দিয়েছে যে সোনিয়া গান্ধী জমানার পরবর্তী কংগ্রেস সাবালক হওয়া তো দূর, এখনো পর্যন্ত হামাগুড়ি দেওয়ার পর্যায়ে রয়ে গিয়েছে। পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয়, অবস্থা বুঝে কিভাবে প্ল্যান বি ব্যবহার করতে হয় সেটাই শেখেনি কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আগ্রাসী নেত্রী হিসাবে জানি। আরজিকর আন্দোলন কিন্তু একেবারে অচেনা মমতা হয়েই সামলেছেন তিনি, পাশে দাঁড়িয়েছেন আন্দোলনকারীদের, তাদের ন্যায্য দাবিকে সমর্থন জুগিয়েছেন। এটাই শাসকের এবং রাজনৈতিক দলের বিকল্প নীতি, প্ল্যান বি রণনীতি। আন্দোলনের নামে যারা রাজনীতির চাষ শুরু করেছিল তারা দেখা গেল এক এক করে উধাও হয়ে গিয়েছে। কংগ্রেস কিন্তু আটকে আছে সেই মোদি বিরোধিতায়। হাওয়া যে বদলাচ্ছে সেটা তারা বুঝছে না, বা বোঝার মতো রাজনৈতিক ক্ষমতা তাদের নেই। ঝাড়খণ্ডের ফলাফলের ময়নাতদন্তের পর বিজেপির এক শীর্ষ নেতা তাই বলছিলেন, এখানে হারতে হয়েছে দুর্বল ইলেকশন ম্যানেজমেন্টের জন্য। এমন সব লোককে টিকিট দেওয়া হয়েছে তারা একেবারেই জনপ্রিয় নয়, শুধু পাইয়ে দেওয়া হয়েছে। ফল তো এমন হবেই। কার দিকে ইঙ্গিত করেছেন তিনি? ইঙ্গিতটা নরেন্দ্র মোদী এবং তার ঘনিষ্ঠরা নয় তো, মনে হচ্ছে কিন্তু সেটাই। হরিয়ানা ভোটের কথাও কিন্তু তিনি বলছিলেন। সেখানে প্রচারে নরেন্দ্র মোদীজিকে খুব একটা দেখাই যায়নি। স্থানীয় ইস্যু সামনে রেখেই অপ্রত্যাশিত জয় পেয়েছিল বিজেপি হরিয়ানাতে। মহারাষ্ট্রের ফলের পর একটা বিষয় নিশ্চিত, যে ধীরে ধীরে এই ফর্মুলাতেই কিন্তু শিফট করতে শুরু করেছে সংঘ পরিবার, শিফট করতে শুরু করেছে বিজেপি। আর কর্তৃত্বের দখল পুরোটাই তুলে নেবে সংগঠনের রাস্তা বটেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতদিন আছেন থাকুন, মেয়াদ না হোক অবসর পর্যন্ত। কিন্তু সংঘ ছক বদলাচ্ছে, সংঘ প্ল্যান বি ব্যবহার শুরু করেছে। মহারাষ্ট্রে আর ঝাড়খণ্ডে শুধু নয়, বরং হরিয়ানা থেকে শুরু করে গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে ছাড়াই, নরেন্দ্র মোদীকে ব্যতি রেখে কিভাবে নির্বাচন পরীক্ষায় পাশ করতে হবে সেই ছক কিন্তু কাজে লাগাতে শুরু করেছে সংঘ। এই বিষয়টা আজ আমাদের বিশেষ প্রতিবেদনে তুলে ধরা হলো। বিষয়টা ভালো লেগে থাকলে ফেসবুকে আমাদের চ্যানেলটাকে লাইক ফলো করে, আর ইউটিউবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। যারা ইতিমধ্যেই আমাদের ইউটিউব আর ফেসবুক সব চ্যানেলকেই যথাক্রমে সাবস্ক্রাইব আর লাইক ফলো করে রেখেছেন, তাদের জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তার সাথে একথাও বলবো যে বিশেষ করে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন, আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করুন। তো আপাতত এই পর্যন্ত। পরের পর্বে এরকমই গুরুত্বপূর্ণ কোনো ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।